আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পরাজিত শক্তি জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ প্রধানমন্ত্রীর। নজরুল বর্ষের উদ্বোধন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ মানবে না বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর সফল, দেশটির রাষ্ট্রদূত। অভিন্ন প্রশ্নপত্রে সারা দেশে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত প্রায় 25,000 পরীক্ষার্থী। ভোক্তা পর্যায়ে কমল এলপিজির দাম, 12 কেজি বোতলজাত সিলিন্ডারের মূল্য 1,528 টাকা নির্ধারণ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পরাজিত শক্তি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নিরাপদ রাষ্ট্র বিনির্মাণে অঙ্গীকারাবদ্ধ। সারা দেশে একযোগে নজরুল বর্ষ 2026-27 এর আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সব সময় জাতির অনুপ্রেরণার উৎস। আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। সচিবালয়ের মন্ত্রী পরিষদ কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে নজরুল বর্ষ উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে নজরুল বর্ষের বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী নজরুল গবেষক ও শিল্পীদের সাথে মত বিনিময় করেন। এ সময় তারেক রহমান বলেন, পরাধীন পর্যুদস্ত জাতির ভাগ্যাকাশে কবি নজরুলের আবির্ভাব ছিল আলোকবর্তিকার মতো। অন্যায়, অবিচার আর অসুন্দরের বিরুদ্ধে কবির কলম ছিল শানিত অস্ত্র। শোষণ নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নজরুল শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মের পাথেয়। অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি আমাদের অনুপ্রেরণা। তার প্রাসঙ্গিকতা এবং প্রয়োজন কখনোই ফুরোয় না। আমাদের মহান মুক্তিযুদ্ধে তার কবিতা ও গান ছিল অনুপ্রেরণার প্রবল উৎস। তেমনি আমাদের সকল আন্দোলন সংগ্রামে তার সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা। দেশব্যাপী সাহিত্য সম্মেলন, সাংস্কৃতিক উৎসব, প্রকাশনা কার্যক্রম, নাট্য উৎসব ও চিত্র প্রদর্শনী সহ নানা আয়োজনের মাধ্যমে বছরব্যাপী নজরুল বর্ষ উদযাপন করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তার সাম্যের গানই হতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকার দর্শন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেমন বলেন, গাহি সাম্যের গান। সেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। সেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। এ সময় তিনি বলেন, অপশক্তি মানুষের মধ্যে বিরোধ সৃষ্টির চেষ্টা করছে, তবে সরকার সব অপপ্রয়াস ব্যর্থ করে মানুষের নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর। অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। জানান, বিদেশিদের ভিসা দেওয়া সহজ করতে ভিসা পলিসি 2006 সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় আলোচনা হয়। যাচাই বাছাইয়ের জন্য অর্থমন্ত্রীকে সভাপতি করে একটা কমিটি গঠন করা হয়েছে। 2006 সালের পর 2026 সালে এসে নতুন করে ভিসা পলিসির খসড়া উপস্থাপন করা হয়েছে। মন্ত্রী পরিষদ সচিব বলেন, পারস্পরিক সম্পর্ক এবং সৌহার্দ্য বিনিময়ের অংশ হিসেবে এবং বিনিয়োগ ও পর্যটন খাতকে আকৃষ্ট করতে এই নীতি প্রণয়ন করা হয়েছে। ভিসা নীতিতে যেসব দেশ কালো তালিকাভুক্ত ছিল তা আগের মতোই আছে। ভিসার ক্ষেত্রে 34টি ক্যাটাগরি করা হয়েছে। 20 বছর পরে আবার একটা ভিসা পলিসি প্রণয়ন করা হয়েছে। বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানব সম্পদ আকৃষ্ট করা, পর্যটন আতিথেয়তাকে খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা,
জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা, পারস্পরিক নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা করা এবং আধুনিক এবং সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে ভিসা পলিসি 2026-এর খসড়া পরিমার্জনের জন্য মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর শতভাগ সফল হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিস্তা মহাপরিকল্পনায় চীনের সমর্থন অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মেনে নেবে না বেইজিং। তিনি বলেন, চীন বাংলাদেশ সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করেন। সফরে তিনি দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে ঢাকা বেইজিং বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঐক্যমত্যে পৌঁছায়। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, চীনা বিনিয়োগ সহ অনেক বিষয়ে আশার আলো জ্বালিয়েছে প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানের প্রথম চীন সফর। সফরের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে সংবাদ সম্মেলন করেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় তিনি বলেন, তারেক রহমানের চীন সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে চীন কাজ করবে, ভারত বা অন্য কোনো ইস্যু আমাদের ভাবনার বিষয় নয়। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও জানান, বাংলাদেশ ও চীন আঞ্চলিক সংযোগ জোরদারে নতুন বিকল্প নিয়ে কাজ করবে। নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফর সম্পূর্ণভাবেই সফল হয়েছে। এই সফরে দুই দেশের কৌশলগত পর্যায়ে সম্পর্কের উন্নতি হয়েছে। চীন বাংলাদেশ সরাসরি সংযোগ এবং চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর উন্নয়নের বিষয়টিও গুরুত্ব দিচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন বদ্ধপরিকর। এক্ষেত্রে অন্য কোনো দেশের হস্তক্ষেপ সহ্য করা হবে না বলেও জানান চীনা রাষ্ট্রদূত। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে 3 খণ্ডে প্রকাশিত গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন তিনি। বিশিষ্ট গবেষক ও লেখক কালাম ফয়েজি রচিত গ্রন্থটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব, উন্নয়ন দর্শন এবং জাতীয় জীবনে তার বহুমাত্রিক অবদান তুলে ধরা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। সারা দেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয় প্রথম দিনের পরীক্ষা। এবছর মোট পরীক্ষার্থী 12,70,583 জন। নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে 36% অংশ নিচ্ছে না এবারের পরীক্ষায়। শিক্ষামন্ত্রী জানান, প্রস্তুতির অভাবে কমেছে অংশগ্রহণ। আগামীতে পরীক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। অভিন্ন প্রশ্নপত্রে এবারই প্রথম এইচএসসি পরীক্ষা দিচ্ছে দেশের প্রায় 13 লাখ শিক্ষার্থী। প্রচণ্ড যানজট ঠেলে কেন্দ্রগুলোতে আসেন পরীক্ষার্থীরা। পরীক্ষায় নকল ঠেকাতে তল্লাশি করে পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢোকার অনুমতি দেন দায়িত্বরত শিক্ষক ও আইন শৃঙ্খলা বাহিনী। আসলে আমি পড়ালেখাই করি নাই, আমি আজকে জাস্ট পরীক্ষা দিতে আসছি, আমি কিছু বলতেও পারতেছি না, আই এম স্পিচলেস। তেমন একটা ভয় লাগতেছে না, কারণ আলহামদুলিল্লাহ আমরা যতটুকু প্রিপারেশন নিচ্ছি বাকিটা আল্লাহ ভরসা। কেন্দ্রের ভেতরে যখন পরীক্ষা চলছে তখন বাইরে অভিভাবকদের অপেক্ষা। সন্তানরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেই প্রার্থনায় ব্যস্ত অনেকেই। পাশাপাশি অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ায় সন্তোষ প্রকাশ করেন অনেক অভিভাবক। একই প্ল্যাটফর্মে হলে সারা বাংলাদেশের বাচ্চারা একই সিলেবাসে একই ধরনের প্রশ্নে পরীক্ষা দিবে, এটা রেশনালি সবার জন্য ভালো। এবার নাকি সাইলেন্স এক্সফেল যেটা বলে ওটা হবে, কিন্তু এটা তো আমি জানতাম না। টেনশন তো কাজ করছে বাইরে, সবাই যে কেউ যে যার মতো করে টেনশন করছে। সায়েন্সের সাবজেক্টগুলো আর কি যেহেতু গ্যাপ পড়ে নাই মাঝে, একদিন করে
এত বড় সিলেবাস আসলে কাভার করাটা একটা অনেক টাফ হয়ে যায়, চ্যালেঞ্জের বিষয়। এদিকে তুলনামূলক সহজ প্রশ্ন হওয়ায় খুশি পরীক্ষার্থীরা। তুলনামূলকভাবে আজকে একটু এমসিকিউটা হার্ড হয়েছে, কিন্তু সিকিউতে সবাই আশা করি ভালো করবে। প্রশ্নর মান স্ট্যান্ডার্ড আছে, এখানে তেমন হার্ড হয়নি তেমন ইজিও হয়নি, একেবারে স্ট্যান্ডার্ড। নকলের জন্য অনেক গার্ড দিছে, এমনিতে যেগুলো দিছে ভালোই ছিল, কিন্তু মানে পেঁচানো ছিল, ঘুরানো পেঁচানো ছিল। এখন আর পরীক্ষা হলে গিয়ে পাহারা দিতে হবে না। দেশের সব পরীক্ষা কেন্দ্রে ডিজিটালি তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। আমাদের ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, আমাদের টিচাররা আজকে সচেতন, আমাদের অভিভাবকরা সচেতন, প্রশাসন সচেতন রয়েছে এবং পুলিশ বিভাগ তারা বডি ক্যাম ব্যবহার করছে। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে 36% অংশ না নেওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ভালো প্রস্তুতি না থাকায় অনেক শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেয়নি। আগামীতে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে পদক্ষেপ নেবে সরকার। অনেকে এবার প্রস্তুতি নিতে পারেনি বিধায় ভাবছি, তবে আমরা এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব। ক্লাসরুম এডুকেশন, টিচার্স ট্রেনিং প্রোগ্রামগুলো আমরা বাড়িয়ে দেব, সিলেবাস কারিকুলাম এবং সময় সবকিছু আমরা সুন্দরভাবে সাজিয়ে যেন আগামী দিনে এই ড্রপ আউট না হয়। লিখিত পরীক্ষা 8 আগস্ট এবং ব্যবহারিক পরীক্ষা 15 আগস্টের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। অবশেষে দীর্ঘ 9 বছর পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে জট খুলল। আপিল বিভাগের রায় পক্ষে আসায় 36,000-এর বেশি শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। একই সাথে নিয়োগ দেওয়া হবে 38,000 সহকারী শিক্ষক। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষক নিয়োগের পাশাপাশি প্রাথমিকের শিক্ষার মান বাড়াতে জোর দিচ্ছে সরকার। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। 2013 সালে 26,000 বেসরকারি প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করে সরকার। জ্যেষ্ঠতার ভিত্তিতে ওই স্কুলগুলোর 383 জন শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেতে হাইকোর্টে রিট করেন। এরপর থেকে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে যায়। 2019 সালে তাদের পক্ষে হাইকোর্ট রায় দিলে আপিল করে সরকার। এই জটিলতায় 65,000-এর বেশি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধেকই প্রধান শিক্ষক শূন্য হয়ে পড়ে। দীর্ঘ 9 বছর পর ওই রিটের নিষ্পত্তি করল আদালত। কেটে গেল নিয়োগ জটিলতা। 65,000 প্লাস স্কুলের ভিতরে 36,000 প্লাস স্কুলে আমরা ইতিমধ্যে এত বছর ধরে আমরা প্রধান শিক্ষক দিতে পারছিলাম না। প্রধান শিক্ষক ছাড়া একটা স্কুল অচল হয়ে যায়। অ্যাপিলেট ডিভিশনে এই মামলাটি অ্যাকসেপ্ট হয়েছে, অর্থাৎ আমরা আমাদের শিক্ষক নিয়োগের অধিকার ফেরত পেয়েছি। এই যে আমরা পাওয়ার কারণে আমরা 36,235টি শিক্ষককে প্রধান শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো এবং সেই সাথে ইমিডিয়েটলি আমরা 38,443 জন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ দিতে পারবো। প্রধানমন্ত্রীর নির্দেশে আপিলটি দ্রুত নিষ্পত্তিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের সঙ্গে একত্রে এই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে রাষ্ট্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল হিসেবে কত দ্রুত সম্ভব এই আইনি জটিলতা কাটিয়ে ওঠা যায় সে মর্মে আমাদের প্রতি আমাদের মতামত চেয়েছেন। আমরা বলেছি যত দ্রুত সম্ভব এই মামলাটি শুনানি সম্পন্ন করার মাধ্যমেই এর একটা সুরাহা হতে পারে। সরকারি প্রাথমিকে শিক্ষক সংকট পূরণ করে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতে সরকার কাজ করবে বলে জানান শিক্ষামন্ত্রী। প্রাইমারি স্কুলগুলো আছে, শিক্ষার্থী দিন দিন কমছে, চলে যাচ্ছে কিন্ডারগার্টেন। আপনি যে কথাগুলো বলেছেন এটা আমরা অবগত আছি এবং আমরা এগুলিকে অ্যাড্রেস করছি। তিনি জানান, শিক্ষা সেক্টরে 30,000 মামলা ঝুলে আছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করে সরকারি বেসরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া জোরালো করা হবে। আমরা বাকি কাজগুলো সমাপ্ত করে মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। স্কুলে চলে যাবে। ভোক্তা পর্যায়ে 12 কেজি বোতলজাত LPG সিলিন্ডারের দাম 357 টাকা কমিয়ে 1,528 টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল 1,885 টাকা। দুপুরে নতুন এই মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে নতুন দর। একই সঙ্গে কমানো হয়েছে গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দামও। লিটার প্রতি 86 টাকা 93 পয়সার পরিবর্তে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 70 টাকা 40 পয়সা। এর আগে সবশেষ গত 2 জুন LPG গ্যাসের দাম সমন্বয় করেছিল BERC।
বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 হাই ভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামছে পরাশক্তিরা। লস অ্যাঞ্জেলেসে রাত 1টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। এরপর ভোর 5টায় মাঠে গড়াবে নকআউটের অন্যতম বড় ম্যাচ। টরন্টোর সেই ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষায় নামবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। আর শুক্রবার সকাল 9টায় আলজেরিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে 18 কেজি 720 গ্রাম ওজনের 160টি স্বর্ণের বার উদ্ধার করেছে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে BG-148 ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। জানা যায় উড়োজাহাজটির কার্গো হলে কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছিল বারগুলো। যৌথভাবে অভিযান পরিচালনা করে ডিজিএফআই, এভিয়েশন সিকিউরিটি, কাস্টমস এবং বিমানের নিরাপত্তা বিভাগ। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো কাস্টমস কর্তৃপক্ষের জিম্মায় রয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ না দিলে এর দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে তিনি বলেন, কমিশনকে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়ায় সংশোধন আনতে হবে। এ সময় কমিশন গঠন সহ বিভিন্ন বিষয়ে 19 দফা সুপারিশ তুলে ধরে টিআইবি। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। জাতীয় মানবাধিকার কমিশনের খসড়া আইন 2026 নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি পর্যালোচনা সভার আয়োজন করে। এতে বক্তারা বলেন, আইনটি গতানুগতিক এবং লৈঙ্গিক বৈচিত্র্যের অভাবসহ নানাভাবে প্রশ্নবিদ্ধ। কমিশন গঠনের ক্ষেত্রে বাছাই কমিটির সুপারিশ সুবিধাবঞ্চিত গোষ্ঠী, জনগোষ্ঠী বা নারীদের মধ্যে যোগ্য প্রার্থী থাকিলে বিশেষ বিবেচনা আনা হবে। নারীদেরকে অধস্তন করার একদম শেষ পর্যায়ে, তার মানে নারীদেরই হিউম্যান রাইটস ভায়োলেট করেছে এই ডকুমেন্টের ভিতরে। আদিবাসী, দলিত, হরিজন বা বঞ্চিত জনগোষ্ঠী যে নামেই বলেন না কেন, তাদের জন্য কোন রকমের কমিশন নাই, মন্ত্রণালয় তো নাই, যদিও আমাদের প্রতিবেশী দেশগুলোতে আছে। এ সময় টিআইবি পর্যবেক্ষণে তুলে ধরে 2025 সালের অধ্যাদেশে থাকা কমিশনের স্বাধীনতা বিধানের গুরুত্বপূর্ণ বিষয়টি খসড়া থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া কমিশনার নিয়োগে বাছাই কমিটিতে সরকারের প্রভাব, সরকারি কর্মকর্তাদের কমিশনার হওয়ার সুযোগ এবং বাজেটের ওপর সরকারের নিয়ন্ত্রণও উদ্বেগজনক। খসড়া আইনে শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ক্ষেত্রে কমিশনের অনুসন্ধান ও তদন্তের এখতিয়ার সংকুচিত করে শুধুমাত্র সংশ্লিষ্ট বাহিনী প্রধান বা সরকারের নিকট হতে প্রতিবেদন চাওয়া, তো প্রতিবেদনের উপর ভিত্তি করে সংশ্লিষ্ট বিষয়ে করণীয় সম্পর্কে সংশ্লিষ্ট বাহিনী প্রধান বা সরকারের নিকট সুপারিশ প্রদানের মধ্যে সীমিত করা হয়েছে। অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ মানবাধিকার লঙ্ঘনে তাদের কাছে প্রতিকারের জন্য সম্পূর্ণ এখতিয়ার অর্পণ করা হয়েছে। খসড়া আইনে গুম, নির্যাতন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে স্বাধীন তদন্তের সুযোগ, কমিশনে নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব এবং আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার সুপারিশও করেন তিনি। জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয় না এমন একটা কমিশন যেটি অকার্যকর, যেটা সরকারের নিয়ন্ত্রণাধীন, সরকারের কর্তৃত্বের বাইরে কিছু করতে পারবে না, সেটা সরকারের জন্য আত্মঘাতী হবে। অনেক জঞ্জালের উপর তারা দায়িত্ব নিয়েছে, চট করে পরিবর্তন তারা করতে পারবে না, কিন্তু তারা নিজেদের অভিজ্ঞতা ভুলে যাবে, এটা আমি অন্তত বিশ্বাস করতে চাই না। পরিবর্তনের ওই বিরুদ্ধে শক্তি সরকারের ভিতরে আছে, কিন্তু তার চেয়ে অনেক সময় প্রভাবশালী শক্তি আমলাতন্ত্র, যেটার প্রতিফলন কিন্তু আমরা এই খসড়ার মধ্যে দেখতে পাই। সেটা পোশাক এবং পোশাকের বাইরে আমলাতন্ত্র ওই পক্ষ থেকে। সংসদে আইনটি প্রণয়নের আগে সংশ্লিষ্ট সবার মতামত নিতে সরকারের প্রতি আহ্বানও জানায় টিআইবি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আগামী 6 মাসের মধ্যে সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্প পূর্ণাঙ্গ রূপে চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ঢাকা মেডিকেল কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবেলায় হাসপাতালগুলোকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে মশার লার্ভা ধ্বংস করতে প্রথমবারের মতো বিশেষ ট্যাবলেট সরবরাহ করবে সরকার। দেখুন তহিদুর রহমান তহির রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগে অত্যাধুনিক যন্ত্রপাতি হস্তান্তর করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় কলেজের বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি। পরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, 6 মাসের মধ্যেই বাংলাদেশ মেডিকেল কলেজের সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্প পূর্ণাঙ্গ রূপে চালু হবে। এই প্রকল্প নিয়ে সরকারের পরিকল্পনাও তুলে ধরেন তিনি। আমাদের প্রেজেন্ট মেডিকেল স্ট্রাকচারের মতো না, এটা কোম্পানি ফর্ম করে
কোম্পানির মাধ্যমে এটাকে ম্যানেজ করা হবে। অত্যন্ত আধুনিক সিস্টেম এটা চলবে, জনগণ স্বল্প মূল্যে বেস্ট ট্রিটমেন্ট পাবে। জুলাই আগস্ট মাসে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের পরিকল্পনা নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। ডিসি, ইউএনও, সিভিল সার্জন, ডাইরেক্টর, সুপারিনটেন্ডেন্ট, ইউএইচএফ, ডাক্তার সমন্বিতভাবে উপজেলা থেকে শহর পর্যন্ত আমরা কিন্তু পরিচ্ছন্নতা একটা অভিযান করতে যাচ্ছি। প্রত্যেকটা রোগীর প্রতি ডাক্তারদেরকে নিবিষ্ট দৃষ্টি দেওয়ার জন্য বলছি, যাতে কোনো ক্রমে প্লাজমা লিকেজ পর্যায়ে পেশেন্ট না যায়। প্লাটিলেটের প্রবলেমে কিন্তু মারা যাচ্ছে না, লিকেজ ও প্লাজমা যখন হয়ে যায় তখন কিন্তু রোগী মারা যায়। 10 জুলাই ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মেয়েদের আবাসন ও কলেজের চেহারা পরিবর্তনের জন্য বড় উন্নয়নমূলক ঘোষণা আসার ইঙ্গিত দেন সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এই ঢাকা মেডিকেল কলেজের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। মেয়েদের থাকার আবাস স্থল থেকে নিয়ে প্রত্যেকটা ব্যাপারে আমরা সরকার থেকে ইনশাআল্লাহ উদ্যোগ নিব। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। হামের উপসর্গে সবশেষ 24 ঘন্টায় দেশে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। গত 15 মার্চ থেকে এখনো পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে 631 জন শিশু, আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 3 শিশুর। 15 মার্চ থেকে এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা 724। এদিকে গত একদিনে আরও 965 জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। 15 মার্চ থেকে এখনো পর্যন্ত উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা 1,02,993 জন। আওয়ামী লীগ সরকারের আমলে সশস্ত্র বাহিনীর 150 জন বঞ্চিত এবং বরখাস্ত কর্মকর্তার পদোন্নতি এবং প্রাপ্য আর্থিক সুবিধা ফিরিয়ে দিচ্ছে সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এই নির্দেশ দেওয়া হয়। সরকারের এমন সিদ্ধান্তে সন্তোষ জানিয়েছেন সশস্ত্র বাহিনীর বঞ্চিত অফিসাররা। দীর্ঘদিনের প্রাপ্য সম্মান, মর্যাদা এবং স্বীকৃতি দেয়ায় সরকারকে ধন্যবাদ জানান তারা। দেখুন ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। 3 বাহিনীর সদর দপ্তর ও উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশে 2009 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত চাকরি জীবনে বঞ্চনা ও প্রশাসনিক অবিচারের শিকার হওয়া কর্মকর্তাদের প্রাপ্য সুবিধা দিতে প্রজ্ঞাপন জারি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে সেনাবাহিনীর 115 জন, নৌবাহিনীর 21 জন এবং বিমান বাহিনীর 14 জন অফিসারকে যোগ্যতানুযায়ী ভূতাপেক্ষ পদোন্নতি, বকেয়া বেতন ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আলাদা সংবাদ সম্মেলন করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। আমাদের নিরাপত্তা উপদেষ্টা এ সময় দীর্ঘদিনের প্রাপ্য সম্মান ও মর্যাদা ফিরে পাওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তারা। বিডিআর মেসাকার আমরা চেয়ে দেখছি আমার ভাইরা মারা যাচ্ছে, কিছু করি নাই। এই সেনাবাহিনী আমরা চাই না। আমরা সেনাবাহিনী চাই যে অপরাধ দণ্ড হবে, বাট এটা যেন অন্যায়ভাবে হ্যান্ডেলিং না করা, রাজনীতিভাবে হ্যান্ডেল না করা। এ সময় আব্দুল্লাহিল আমান আজমি বলেন, ভবিষ্যতে সশস্ত্র বাহিনী সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কোনো কর্মকর্তা রাজনৈতিক বা প্রশাসনিক বৈষম্যের শিকার না হন, সেজন্য প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি জানান তিনি। আমি কিন্তু সংবিধানও চ্যালেঞ্জ করেছি, আমি জাতীয় সংগীতও চ্যালেঞ্জ করেছি, আমি 30 লক্ষ শহীদের ফিগারও চ্যালেঞ্জ করেছি। কারণ এই সংবিধান বানানোর কোনো অধিকার আওয়ামী লীগের ছিল না 1972 সালে। জোড়াতালি দিয়ে আর চলবে না, আমাদের নতুন সংবিধান করতে হবে। সশস্ত্র বাহিনীর যে সমস্ত আইনকানুন আছে ওগুলো তো অনেক সংস্কার করতে হবে। এগুলোর জন্য ভিন্ন ভিন্ন কমিটি করে যেখানেই মানবাধিকার পরিপন্থী কোনো আছে সেখানেই সংশোধন করতে হবে। প্রজ্ঞাপনে জানানো হয়, বিধি অনুযায়ী বঞ্চিত কর্মকর্তাদের বেতন ভাতা ও বিশেষ আর্থিক প্রণোদনাও দেওয়া হবে। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। প্রতিবন্ধীদের শিক্ষা, স্বাস্থ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষম করে গড়ে তুলতে সবগুলো সেবাকে ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে তিনি আরও জানান, প্রতিবন্ধীকে সম্পদ হিসেবে গড়ে তুলতে সব মন্ত্রণালয় সম্মিলিতভাবে কাজ করছে। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত বলেন, করেল বস্তিতে 1000 প্রতিবন্ধী শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে।
বাংলাদেশ নৌবাহিনী বহরে জাপানে 5টি উচ্চ গতির পেট্রোল বোট সংযোজিত হয়েছে। জাপানের অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স বা OSA কর্মসূচির আওতায় ঢাকায় এক অনুষ্ঠানে জাপান সরকারের প্রতিনিধিরা এসব বোট নৌবাহিনীর কাছে তুলে দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AK-M শামসুল ইসলাম এবং জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোকি উপস্থিত ছিলেন। গত ফেব্রুয়ারিতে বোটগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এরই মধ্যে নৌবাহিনীর সদস্যদের পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। 16 মিটারের বেশি দৈর্ঘ্যের এসব বোট ঘন্টায় 60 কিলোমিটারের বেশি গতিতে চলতে সক্ষম। নৌবাহিনী বলছে, নতুন বোটগুলো সমুদ্র এবং উপকূলীয় এলাকায় টহল, নজরদারি, অনুসন্ধান এবং উদ্ধার অভিযান, দুর্যোগ মোকাবেলা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবার খেলার খবর। বিশ্ব ফুটবলের দুই জীবন্ত কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো এবং লুকা মডরিচ। ক্লাব ফুটবলে দীর্ঘদিন একই জার্সিতে সাফল্যের পর এবার বিশ্বকাপের মঞ্চে একে অপরের প্রতিপক্ষ তারা। তাই নকআউট পর্বে পর্তুগাল এবং ক্রোয়েশিয়া ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনা ফুটবল প্রেমীদের মধ্যে। টরন্টোতে রাউন্ড অফ 32 ম্যাচে মুখোমুখি হবে তারা। ম্যাচটি শুধু দুই দলের লড়াই নয়, বরং দুই কিংবদন্তির বিশ্বকাপ স্বপ্ন টিকিয়ে রাখার লড়াই। এই ম্যাচেই থেমে যাবে কোনো একজনের বিশ্বকাপ পথচলা। আরও জানাচ্ছেন পরাগ আরমান। বয়সকে আগেই পেছনে ফেলেছেন তারা, তবু রাউন্ড অফ 16-এ ওঠার ম্যাচে পর্তুগাল ও ক্রোয়েশিয়া দ্বৈরথকে ছাপিয়ে সবার চোখ থাকবে 41 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো এবং 40 বছর বয়সী লুকা মদ্রিচের দিকে। খেলার পজিশন আলাদা, ধরনেও রয়েছে ভিন্নতা, তবে দুজনই ফুটবল ইতিহাসের চিরকালীন কিংবদন্তি এবং নিজ দেশের ইতিহাসের সেরা ফুটবলার। রিয়াল মাদ্রিদে দীর্ঘ 6 বছর একসঙ্গে মাঠ কাঁপানো এই দুই বন্ধু এবার মুখোমুখি বিশ্বমঞ্চে। তবে বিশ্বকাপের শেষ 16-য় জায়গা করে নেয়ার এই মহারণও রূপ নিয়েছে এক চরম বাস্তবতায়। পর্তুগালের রোনালদো কিংবা ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচের যে কোনো একজনের জয়যাত্রা নিশ্চিতভাবেই থেমে যাবে টরন্টোতে। বাংলাদেশ সময় শুক্রবার ভোর 5টায় প্রি কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে মদ্রিচের ক্রোয়েশিয়া। ম্যাচের আগে দুই শিবিরে কাজ করছে আবেগ আর বাড়তি রোমাঞ্চ। সত্যি বলতে কি, চলতি বিশ্বকাপে দুই তারকাই নিজেদের সেরা ছন্দে নেই। উজবেকিস্তানের বিপক্ষে রোনালদো জোড়া গোল করলেও বাকি ম্যাচগুলোতে নিজের ধ্বংসাত্মক রূপ দেখাতে পারেননি। অন্যদিকে মদ্রিচও মাঠে আগের মতো বল দখল বা প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে বেশ পিছিয়ে পড়ছেন। তবে চ্যাম্পিয়নদের নিয়ে শেষ কথা বলে কিছু নেই, যে কোনো মুহূর্তেই তারা ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। আর সেই মহাকাব্যিক লড়াইয়ের সাক্ষী হতে নিশ্চয়ই কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে টরন্টো স্টেডিয়াম। দুই বন্ধুর একজনের স্বপ্নভঙ্গ আর অন্যজনের বিশ্বজয়ের পথে টিকে থাকার আনন্দের সাক্ষী হবেন সবাই। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। পরাজিত শক্তি জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, অভিযোগ প্রধানমন্ত্রী নজরুল বর্ষের উদ্বোধন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ মানবে না বেজিং, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর সফল, দেশটির রাষ্ট্রদূত। অভিন্ন প্রশ্নপত্রে সারা দেশে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত প্রায় 25,000 পরীক্ষার্থী। ভোক্তা পর্যায়ে কমল এলপিজির দাম, 12 কেজি বোতলজাত সিলিন্ডারের মূল্য 1,528 টাকা নির্ধারণ। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।